ভবন ধসে দুদিন পরও উদ্ধার কাজ শেষ হয়নি। ধ্বংসস্তূপের নিচে আরো লাশ, জীবিতদের বাঁচার আকুতি। রানা প্লাজার মালিক আওয়ামী লীগের কেউ নয়, সংসদে প্রধানমন্ত্রী, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা। সাভারে দুর্ঘটনাস্থলে খালেদা জিয়া আহতদের সহমর্মিতা, বিপর্যয় দুর্ঘটনা নয়, গণহত্যা দাবি বিএনপির। এবং রানা প্লাজার মালিক ও গার্মেন্টস কর্তৃপক্ষকে 30 এপ্রিল হাইকোর্টে তলব। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 13 বৈশাখ 1420, 14 জমাদিউসানি 1434, 26 এপ্রিল 2013। দিগন্তের সকালের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সঞ্জিদা স্বর্ণা। শুনছিলেন আকিস সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাভারে ভবন ধসের পর দুদিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার কাজের অনেকটাই বাকি রয়েছে। ভবনের ধ্বংসস্তূপের নিচে অসংখ্য লাশ চাপা পড়ে আছে। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত উদ্ধার করা যায়নি ভবনের ভেতরে মুমূর্ষু অবস্থায় আটকে পড়ে থাকা জীবিত প্রায় অর্ধশতাধিক শ্রমিককে। এদিকে উদ্ধার কাজে কর্তৃপক্ষ ঢিলিমি করছে এমন অভিযোগ এনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও স্বজনরা। এম এ হান্নান ও নাসিরুজ্জামান কল্লোলের ক্যামেরায় বিস্তারিত কামরুজ্জামান বাবলুর রিপোর্ট। সাভার বাসস্ট্যান্ডের কাছে ধসে পড়া 9 তলা রানা প্লাজা যেন এখন এক ভয়ানক মৃত্যুপুরী। অসহায় গার্মেন্টস শ্রমিকের লাশের গন্ধে যেন শুধু ধ্বংসস্তূপই নয়, পুরো এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। এখানে 6000-এর উপরে কর্মী ছিল এখানে, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন আমার, 6000-এর উপরে যদি কর্মী যদি এখানে কাজ করে থাকে, ওয়ার্কার যদি কাজ করে থাকে, তাহলে কতজন জীবিত উদ্ধার করছে? আর আপনারা যে শর্ট এখন দিলেন, এই শর্টে দেখেন শুধু লাশ আর লাশ। এখানে যে কত, আবার আমার দৃষ্টিকোণ থেকে যদি 6000 কর্মী যদি এখানে কাজ করে থাকে, তাহলে ডেফিনেটলি এখানে 2000-এর উপরে শুধু লাশই বের হবে। শুধু লাশই নয়, এমন লাশের স্তূপ পেরিয়ে ধ্বংসস্তূপের ভেতরে এখনো বেঁচে আছেন অসংখ্য শ্রমিক। তাদের বাঁচার আকুতি দেখে কোনো পাষাণ হৃদয় যেন স্থির থাকতে পারবে না। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শরীর কাঁপতেছে খুব ভাই। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও ভাই, আমাকে বাঁচাও ভাই। যে গতিতে উদ্ধার কাজ চলছে তাতে ধ্বংসস্তূপের গভীরে থাকা এসব শ্রমিককে শেষ পর্যন্ত বাঁচানো কতটা সম্ভব হবে এ নিয়ে উদ্বিগ্ন স্বজনরা। যতদিন এখানে সরকার যে পর্যন্ত ডিপ বিল্ডিং গুলো ক্লিয়ার না করবে সে পর্যন্ত আপনার এই কালো পতাকা নামবে না। গুলি মারা হয়, এখানে কোনো কিছু করা হচ্ছে না সরকার থেকে। ঠিক আছে, সরকার কি করতে, সব তো জনগণ করতেছে। এই বিল্ডিং যারা করছে, বিশেষ করে অবৈধভাবে এই বিল্ডিং করার জন্য তাদেরকে, এই যে রানা সাহেব, তাদেরকে অতি দ্রুত অ্যারেস্ট করা হোক এবং তাকে ফাঁসির আওতায় আনা হোক। সঠিক তথ্যটা মিডিয়ার সামনে তুলে ধরবেন। আমি নিজে লাঞ্চের পর থেকে কাজ করতেছি। বিল্ডিং এর পিছন পাশটায় আমি নিজে ঢুকেছি, ওখানে দেখলাম যে অজস্র মানুষ ওখানে আটকা পড়া আছে এবং তারা বলতেছে আমাকে বাঁচাও বাঁচাও, এবং আমি নিজে তাদের সাথে মোবাইলে কথা বলছি। অথচ এখন পর্যন্ত তাদেরকে বাঁচানোর মতো ওই রকমের কোনো উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে না। ভেতরের একটি জীবিত মানুষেরও জীবন প্রদীপ যেন উদ্ধার কাজের দীর্ঘসূত্রিতায় শেষ পর্যন্ত ঝরে না যায়, সে কামনাই সবার। আগামীকাল এই কর্মদিবস ফ্যাক্টরি যাবতীয় না খুলবে, সারা বাংলাদেশের অনেকে পোশাক শিল্প বন্ধ থাকবে। ওখানে ড্রিল মেশিন এ কাজ করতেছে, আগুন লাগে গেছে। ফায়ার সার্ভিস বলতেছে কোনো ফায়ার সার্ভিস যাইতেছে না, কোনো একটা লোক নাই এখানে, কোনো একটা লোক নাই এখানে। কামরুজ্জামান বাবলু, দিগন্ত টেলিভিশন, সাভার, ঢাকা। সাভারের রানা প্লাজা থেকে দুদিনে 275টি লাশ এবং আটকে পড়া 1500 মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। পর্যাপ্ত সরঞ্জামের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার তৎপরতা। তবে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে উদ্ধার কাজে সহায়তা করছেন সাধারণ মানুষ। সাভার থেকে ফিরে জানাচ্ছেন এনামুল হক, ক্যামেরায় ছিলেন কুতুবুদ্দিন।
দলে দলে এভাবে ছুটে আসছেন স্বেচ্ছাসেবকরা। সাভারে ধসে পড়া হতভাগ্য গার্মেন্টস শ্রমিকদের উদ্ধারে মরণপণ চেষ্টা করছেন তারা। বিশাল এ ভবনের ধসে পড়া ছাদ ড্রিল মেশিন দিয়ে ফুটো করে আলো বাতাসের ব্যবস্থা করছেন উদ্ধারকর্মীরা। স্বেচ্ছাসেবকদের অভিযোগ, উদ্ধার তৎপরতায় সমন্বয়ের অভাব থাকায় আটকে পড়াদের বের করতে দেরি হচ্ছে। কারো কারো আওয়াজ শোনা যাচ্ছে, ভিতরে তারা সাড়া দিচ্ছে, আর যেটা সাড়া দিচ্ছে আমরা সেটার পিছনেই মূলত আগে ঝাঁপিয়ে পড়তেছি। ধসে পড়া ছাদের উপরে এবং নিচে আপনজনদের খুঁজে বেড়াচ্ছেন স্বজনরা। 20 জন জীবিত লোক আছে আর 20 জন মৃত্যু আছে এই জায়গা। আমি গেছিলাম আমার মেয়ের দেখার জন্য, না আমি একে পাইনি। আরো অনেক 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 মা বোন রয়েছে এই জায়গার ভিতরে। বাঙ্গার পরে থেকে বিশ্রাতে দিই, সারা রাত পর্যন্ত আমার বোনের কোনো পাই নাই, চিহ্নই পাই নাই, কোনো খুঁজই পাই নাই। ধসে পড়া ফ্লোরগুলোতে ঝুঁকি নিয়ে কাজ করতে দেখা যায় উদ্ধারকারীদের। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস এবং উদ্ধারকর্মীরা ড্রিল মেশিন দিয়ে এখানে গর্ত তৈরি করছেন এবং গর্ত থেকে এখানে যারা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য। ঠিক এ ধরনের উদ্ধার অভিযান আরো চলছে ওইদিকে, যে দক্ষিণ দিকে, ফ্লোরের দক্ষিণ দিকে, সেখানেও আরেকটি আমি দেখতে পাচ্ছি যে এখানে উদ্ধার অভিযান চলতেছে এবং ভয়ঙ্কর এক অবস্থা। এই অবস্থা এখানে না আসলে বোঝার কোনো উপায় নেই যে কি হচ্ছে এখানে। মানবিক দৃষ্টিকোণ থেকে এই ছাদটিও যে কোনো সময় ধসে পড়তে পারে, এমন একটা অবস্থা এখানে শঙ্কার মধ্যে দিয়ে, ভয়ের মধ্যে দিয়ে, আতঙ্কের মধ্যে দিয়ে এখানে তারা কাজ করছেন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে উৎসুক জনতার ভিড়, আর এতে স্বাভাবিক কাজে কিছুটা বিঘ্ন ঘটে। 6 তলার অনুমোদন নিয়ে কিভাবে 9 তলা ভবন নির্মিত হলো তা বের করে দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেন অনেকে। বিল্ডিং ধসে পড়ছে, সেখানে ভবন মালিকের অবশ্যই দুর্বলতা আছে, আর শ্রমিকদের যেখানে ছুটি দেওয়া সত্ত্বেও আবার দায়িত্ব নেওয়া হলো, তাহলে অবশ্যই প্রশাসন, মালিক কর্তৃপক্ষ এবং বিল্ডিং কর্তৃপক্ষের অবশ্যই এটার দায়ভার নিতে হবে। ভবনের ভেতর আটকে পড়া সব শ্রমিক উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। এনামুল হক, দিগন্ত টেলিভিশন, সাভার, ঢাকা। মধ্যরাতে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় আরো 41 জনকে। তবে উদ্ধার কাজে দীর্ঘটির অভিযোগ এনে বিক্ষোভ করে যাচ্ছেন আটকে পড়াদের স্বজনরা। সাভার থেকে আরো জানাচ্ছেন মাইনুল ইসলাম শোভন। ভেতরে তখনও আটকে পড়া অনেক লাশ কিংবা উদ্ধারের আশায় প্রহর গুনতে থাকা অসংখ্য মানুষ, আর বাইরে স্বজনদের নির্বাক প্রতীক্ষা। কিন্তু একটা সময় কাটছিল না অপেক্ষার প্রহর, তাই বিক্ষুব্ধ হয়ে ওঠে মনকে বুঝ দিতে না পারা শত শত মানুষ। এইসব লাশের ব্যবস্থা কি আমরা পাবো ভাই? আমার স্বজন না থাকলে পরে আমি একটা গার্মেন্টসের শ্রমিক, তারাই এখন আমার বড় স্বজন। ফায়ার সার্ভিস কি করতেছে বা প্রশাসন কি করতেছে? যে সমস্ত ভাইরা আজ 2 দিন ধরে সাহায্য করছে আমাদের, তাদেরকে বলবো একটু শান্তিপূর্ণ সহাবস্থান রাখুন। রাত 3টা সরকারি উদ্ধারকারী দলের সাথে যোগ দেয়া সাহসী সাধারণ মানুষের চেষ্টায় বের করে আনা হলো জীবিত আরো 41 জনকে। কিন্তু কত মানুষ এখনো জীবিত কিংবা লাশ হয়ে পড়ে আছেন সে প্রশ্নই সবার কাছে বড় হয়ে দাঁড়াচ্ছে। ভেতরে উদ্ধার কাজে যোগ দেয়া একজন জানালেন, কয়েকশো মানুষ এখনো জীবিত অবস্থায় বাঁচার আকুতি জানাচ্ছেন। সব মিলে আবার এই সাইডে এসে এই সাইডে ওরা বলতেছে, ওরাও ফাঁক দিয়ে বলতেছে, ওদেরকে খাওয়ানো দিতেছে। ওরা বলতেছে যে ভাই আমরা নিম্নে 300 জন আছি জীবিত সংখ্যা। কোন ফ্লোর জানি? ওটা হলো আপনার 2 তলায়। 13 জন আমি বাইর করে দিয়েছি অলরেডি। এইমাত্র একজন বের হয়েছে। 13 জন বাইর করে দিয়েছি, এর মধ্যে 7 জন মহিলা আছে। তবে আটকে পড়াদের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে অক্সিজেনের অপ্রতুলতা। তাই উদ্ধারকারী দল বারবারই জানাচ্ছিলেন অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনীয়তার কথা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা শনিবারের মধ্যেই জীবিতদের উদ্ধারের ব্যাপারে আশাবাদী। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতির সীমাবদ্ধতার কথাও জানালেন তারা। আমাদের ধৈর্য রাখতে হবে, আমরা চেষ্টা করছি আরো কিছু জীবিত লোক আছে উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। উদ্ধার অভিযানে হাজারো সীমাবদ্ধতার সমীকরণ পেরিয়ে কতটাই সম্ভব হবে আটকে পড়াদের জীবিত কিংবা মৃত উদ্ধার, সে প্রশ্নই এখন সবার। মাইনুল ইসলাম শোভন, দিগন্ত টেলিভিশন, সাভার, ঢাকা। সাভারে রানা প্লাজার পাশের ভবন ফাতেহা গার্মেন্টসের ফাটল দেখা দিয়েছে। পুরো 6 তলা ভবনটি জুড়ে রয়েছে গার্মেন্টস কারখানা। এখানে রয়েছে 2000-এরও বেশি শ্রমিক। ফাটলের পর দ্রুত ভবনটি খালি করার ঘোষণা দেয়া হয়। এদিকে বুধবার সকালে রানা প্লাজা ধসের পর বৃহস্পতিবার রানা টাওয়ারে ফাটল দেখা দিয়েছে।
যুবলীগ নেতা সোহেল রানার আরেকটি ভবন এই রানা টাওয়ার সাভারে বাজার রোডে অবস্থিত। আটতলা ভবনটিতে বিভিন্ন দোকান ও অফিস রয়েছে। প্রতিষ্ঠিত রানা প্লাজার বিল্ডিং, এটা সাভারের বিশিষ্ট ব্যবসায়ী রানা প্লাজা বলতেছে যে এই বিল্ডিং ভাঙা পড়বে, তলেরটাই বেশি ফাটা, উপরেরটা একটু কম ফাটা। তো এই পিসার এই পাশে একটা কলমও নাই, এ পাশে একটা কলমও নাই, কলম হইলে সাভারে ভবন ধসে 2 শতাধিক নিহত হওয়ার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর এবং সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা। এ সময় তারা বিজিএমইএ ভবন লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। কয়েক ঘন্টা চেষ্টা চালিয়েও শ্রমিকদের শান্ত করতে ব্যর্থ হয় পুলিশ। পরে ঘটনাস্থলে র্যাব এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মঞ্জু মিরার রিপোর্ট। সাভারে ভবন ধসে শতাধিক নিহত হওয়ায় শোক ঘোষণা করে সরকার, কিন্তু গার্মেন্টস কারখানাগুলো খোলা রাখায় বিক্ষুব্ধ হয় শ্রমিকরা। কাজ বন্ধ রাখে রাজধানীর রামপুরা, মালিবাগ এবং মোহাম্মদপুর সহ অনেক গার্মেন্টসের কর্মীরা। বেলা 12টার দিকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিজিএমইএ ভবনের সামনে এসে জড়ো হয় শ্রমিকরা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। কয়েকজনকে পিটিয়ে আহত করে পুলিশ। পুলিশ আমাদের উপরে আক্রমণ করা শুরু করছে। পুলিশের বাড়ি খেয়ে আমার মাথা ফেটে গেছে। এই পুলিশ আমাদের ছোট ভাইদের মায়ের পিছু ছুঁয়ে ফেলাইছে। আমার পুলিশের কোনো অত্যাচার নেই। পুলিশ যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে, সমস্ত পুলিশের দরকার নাই। তারা গণজাগরণ মঞ্চ দিয়েছে, তারা চাচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার, কিন্তু আজকে যারা তাজা প্রাণগুলো ধরে যাচ্ছে, এদের বিরুদ্ধে কেন আজকে আন্দোলনে আপনারা আসছেন না? সাভার দুর্ঘটনার দ্রুত বিচারের দাবি জানান গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক। অনেকগুলো ফ্যাক্টরি অঞ্চলে খোলা, শ্রমিকরা স্বতঃস্ফূর্ত ফ্যাক্টরিতে নেমে এসছে যে তারা এই শোক দিবসে কোনো কাজ করবেন না, এবং যেগুলো খোলা সেগুলো বন্ধ রাখার জন্য তারা দাবি করছেন। শ্রমিকদের দাবির বিষয়টি বিজিএমইএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানায় পুলিশ। তারা যে দাবিটা করেছিল, দাবিটা বিজিএমইএ কর্তৃপক্ষকে জানালে তাদের দাবির প্রতি তারা সহমর্মিতা প্রকাশ করে আজকে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করেছে। কিন্তু শ্রমিকদের কিছু অংশ এখানে এসে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি করেছে। ভবন ধস কিংবা অগ্নিকাণ্ডে গার্মেন্টস কর্মী নিহত হওয়ার ঘটনা নতুন নয়। দুর্ঘটনা বন্ধে বারবার পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও সেটা কার্যকর হয় না। তবে লাশের এমন মিছিল আর দেখতে চায় না কেউই। মঞ্জুর মিলন, দিগন্ত টেলিভিশন, ঢাকা। রানা প্লাজা ধসে আহত শ্রমিকদেরকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছে বিজিএমইএ। আহত হয়েছেন অথচ চিকিৎসা সেবা পাচ্ছে না এমন কারো বিষয় জানা থাকলে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। যেহেতু 5টি কারখানা ইথার টেক্সট লিমিটেড, নিউ ওয়েব বটমস লিমিটেড, নিউ ওয়েব স্টাইল লিমিটেড, ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেড, ফ্যান্টম ট্র্যাক লিমিটেড বিজিএমইএ নির্দেশ উপেক্ষা করে কারখানা খোলা রেখেছিল, তাই তাদের বিজিএমইএ সদস্যপদ স্থগিত করে সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এর আগে হরতাল সমর্থকদের ধাক্কাধাক্কিতে ফাটল থেকে সাভারের ভবন ধস ঘটে থাকতে পারে বলে আবারও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। সচিবালয়ে সাংবাদিকদের কাছে একথা জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি 7 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাবিবুর রহমান তালুকদারের রিপোর্ট। ইতিমধ্যে প্রায় ধসে যাওয়া একটি স্তম্ভ এবং তার সাথে সংলগ্ন যে আপনার বড় দরজা আছে বা কলাপসিবল গেট আছে, এটা নিয়ে ধাক্কাধাক্কি হয়। এই ধাক্কাধাক্কির ফলে এক জায়গায় যদি ধস নামে তাহলে জায়গায় ধস নামতে পারে। হরতাল সমর্থকরা করেছে, এটা দিয়েছে, তারা পিকেটিং করেছে, ওখানে নারাজি করেছে। সাভারের ভবন ধসের কারণ এভাবেই ব্যাখ্যা করেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। তবে ফাটল দেখা দেওয়ার পরও জেনে শুনে শ্রমিকদের মৃত্যুমুখে ঠেলে দেয় ভবন মালিক ও কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমন প্রশ্নেরও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটা কাজের বিচারে বিশ্বাসী নয়, কেমন আমরা একটা আইনের সূত্র অনুযায়ী কাজ করি। মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিন্তু অভিযোগ তদন্ত করে অভিযোগের বিচার হবে, বিচার হওয়ার পরে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এদিকে শোক পালনকালে বিক্ষোভ না করে শ্রমিকদের কাজে যোগ দেওয়ারও আহ্বান জানান মন্ত্রী। শোক দিবস পালন করার অর্থ এই নয় যে আমরা ছুটি নেব। বাংলাদেশের কোথাও এই ধরনের ছুটির কথা বলা হয়নি, সরকারি কোনো অফিসে দেওয়া হয়নি। তো আপনারা অনুগ্রহ করে যদি কাজে ফিরে যান ভালো, আর যদি না করতে চান আমাদের তরফ থেকে তো বলার কিছু নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, সাভারের ঘটনায় শ্রমিকদের পাশাপাশি 2 জন পুলিশও মারা গেছেন। তদন্ত শেষে সব রকম ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। বাইরে আমার পুলিশের 2 জন লোক মারা গেছে। তাবিবুর রহমান তালুকদার, দিগন্ত টেলিভিশন, ঢাকা।
সাভারে ধসে পড়া ভবন রানা প্লাজার মালিক আওয়ামী লীগের কেউ নন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে সাভার ট্র্যাজেডি বিষয়ে বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ঘটনা শোনার সাথে সাথে ছাত্রলীগ যুবলীগ কর্মীরা ছুটে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও ঘোষণা দেন সংসদ নেতা শেখ হাসিনা। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী বৃহস্পতিবার মাগরিবের নামাজের বিরতির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বিবৃতিতে বলেন, সাভারের ধ্বংসস্তূপের উদ্ধার কাজ তিনি সরাসরি তদারকি করছেন। আহত এবং নিহতের পরিবারকে সরকারের সব রকম সহায়তা করারও কথা বলেন তিনি। ঝুঁকিপূর্ণ জানার সত্ত্বেও এই যে শ্রমিকদেরকে সেখানে ঢুকালো, এটা কে ঢুকিয়েছে, কারা ঢুকিয়েছে, সেগুলো আমরা বের করেছি এবং তাকে খুঁজে বের করছি। মানুষের জীবন নিয়ে খেলাকারী যেই হোক না কেন তাকে খুঁজে বের করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভবন মালিক সরকারি দলের কেউ নন। দেখেছি অনেকেই টেলিভিশনে নিউজে বলছে কি এটার মালিক রানা প্লাজার মালিক কি যুবলীগের। আমি সাভারের যুবলীগের কমিটি নিয়ে এসেছি, সেখানে তার কোনো নাম নাই। এখন সরকারে আসলে তো সবাই সবার দলের হয়ে যায়। আর এই বিল্ডিং তো হয়েছে বোধহয় 2007 বা 8 সালে, 2006 বা 7-এ। উত্তেজনা দেখিয়ে ভাঙচুর বা বিশৃঙ্খলা না করে সংসদ নেতা সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। এই উদ্ধার কাজ চলমান অবস্থায় আমাদের বিরোধী দলের নেত্রী সেখানে যান এবং তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণ কিন্তু উদ্ধার কাজ বন্ধ রাখতে হয়েছে। কাজে এই ভিআইপি মুভমেন্টটা খুব বেশি হলে পরে যেটা হয়ে যায়, তখন প্রশাসন পুলিশ সকলেই ব্যস্ত হয়ে থাকে এবং সেখানে উদ্ধার কাজ চালানো কষ্টকর হয়ে যায়। এছাড়া সংসদে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বিল সম্পর্কে রিপোর্ট উপস্থাপন করেন রাশেদ খান মেনন। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির একরামুল হক সায়েম, দিগন্ত টেলিভিশন, ঢাকা। সাভার বিপর্যয় শুধুমাত্র দুর্ঘটনা নয়, এটি একটি গণহত্যা এবং হত্যাযজ্ঞ বলে দাবি করেছে বিএনপি। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এর আগে সাভারে দুর্ঘটনা কবলিত এলাকায় পরিদর্শন করে আহতদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া ধসে পড়া এই ভবনে আসেন বৃহস্পতিবার সন্ধ্যা 6টায়। এরপর স্থানীয় এনাম মেডিকেলে চিকিৎসারত আহতদেরকে সহমর্মিতা জানান বেগম খালেদা জিয়া। আহতদের কণ্ঠে ঘটনার ব্যাপকতা শুনে হতবাক হন বেগম জিয়া। পরে বেগম জিয়ার গুলশান কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ বলেন, বিরোধী দলের হরতাল প্রতিরোধে ঘটনার আগে হতভাগা এই শ্রমিকদের জড়ো করেছিল সরকারি দল। এটা নিছক কোনো দুর্ঘটনা ছিল না, এটা একটা হত্যাকাণ্ড ছিল এবং এটা গণহত্যা বলা যেতে পারে। তার কারণ হত্যাযজ্ঞের দিনে এই ভবনটিকে তিনি হরতালকে প্রতিহত করার জন্য ব্যবহার করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন। উদ্ধার কাজে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে মওদুদ বলেন, সময়মতো সেনাবাহিনীকে কাজে লাগাতে পারলে হতাহতের সংখ্যা আরো কম হতো। যদি সত্যিকার অর্থে সেনাবাহিনীকে নিয়োগ করা হতো এবং যারা ইঞ্জিনিয়ার যারা এটা বোঝে এসব দালান কোটার ব্যবস্থাপন কি করে উদ্ধার কাজ করতে হয়, তাদেরকে নিয়োজিত করেন। স্থানীয় প্রশাসন ওই ভবনের মালিক যুবলীগ নেতা সোহেল রানার প্রভাবে অসহায় ছিল বলে মন্তব্য করেন ব্যারিস্টার মওদুদ। ঘটনাটি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেয়া বক্তব্যের সমালোচনা করেন তিনি। প্রশাসনকে তারা হাতে মুঠো রেখেছে, যার জন্য প্রশাসনও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে ভয় পায় এবং তারা সেই ব্যবস্থা সেই জন্য নেন নাই। তৌহিদুর রহমান, দিগন্ত টেলিভিশন, ঢাকা। সাভারে ভবন ধসের ঘটনায় রানা প্লাজার মালিক এবং ওই ভবনে থাকা গার্মেন্টসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে 30 এপ্রিল হাইকোর্টে তলব করা হয়েছে। হাইকোর্টের আলাদা দুটি বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। এদিকে ভবন ধস নিয়ে বিরোধী দলকে অভিযুক্ত করে দেয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে সিনিয়র আইনজীবী ডক্টর কামাল হোসেন। আরো জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক।
বুধবার সাভারের রানা প্লাজা ধসের পর উদ্ধার হতে থাকে লাশের পর লাশ। শোকে স্তব্ধ হয়ে যায় গোটা জাতি। বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি খুরশিদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ এই ঘটনায় স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। ভবন ধসের ঘটনায় কারা জড়িত তা কেন চিহ্নিত করা হবে না এ মর্মে সরকারের প্রতি কারণ দর্শানোর রুল জারি করা হয়। আর 30 এপ্রিলের মধ্যে রানা প্লাজার মালিক সোহেল রানা এবং ওই ভবনে থাকা অন্যান্য গার্মেন্ট কর্তৃপক্ষকে আদালতে হাজিরের নির্দেশ দেয় হাইকোর্ট। কার্যকর তদন্তের মধ্যে চিহ্নিত করে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না কেন, শাস্তি দেওয়া হবে না কেন, সরকার এটার ব্যাপারে হাজির হোক, এগুলো ব্যাপারে আমাদেরকে জানাক। এবং তার সাথে সাথে এখন যেটা বলেছেন যে 30 তারিখ 10:30টার ডাইরেকশন দেওয়া হয়েছে ওখানকার ওসিকে রানা প্লাজার মালিককে হাজির করতে এবং যেসব গার্মেন্ট ফ্যাক্টরি ওখানে আছে তার চেয়ারম্যান এবং তার যে এমডি অথবা সিইও সবাইকে 10:30টায় হাজির করতে। ভয়াবহ এ ঘটনায় কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষলেন সিনিয়র আইনজীবী ডক্টর কামাল হোসেন। হরতাল সমর্থকরা রানা প্লাজা ফেলে দিতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন তিনি। তদন্তদিন ব্যাপারে উনি এক ব্যাপারে কিভাবে উনি ওনার একটা এরকম মন্তব্য করতে পারেন, এটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। মালিক বলেছে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারকে দেখিয়েছি জায়গাটা নিরাপদ। যারা ইভেন দ্বিধাবোধ করছিল যেতে তাদেরকে জোর করে ঢোকানো হয়েছে। ভবন ধসের ঘটনায় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে সরকারের প্রতি 4 সপ্তাহের রুল জারি করে। পাশাপাশি অন্য বেঞ্চের মতো একই ধরনের নির্দেশনা দেয় আদালত। রানা প্লাজার মালিক তাদের বিরুদ্ধে কেন ক্রিমিনাল প্রসিডিং করা হবে না এই মর্মে রুল জারি করেছেন এবং তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে না এই মর্মেও রুল জারি করেছেন এবং যারা মৃত্যু হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মেও রুল জারি করেছেন। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এক প্রেস ব্রিফিং এ এই আহ্বান জানানো হয়। ভবন ধসের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাইলেন সমিতির নেতারা। আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন, ঢাকা। নবনির্বাচিত রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেটের ছোট ভাই হাজী আব্দুর রাজ্জাকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট। এর আগে হাজী আব্দুর রাজ্জাকের লাশ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইনে আনা হয়। এর কিছুক্ষণ পরই আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত 23 এপ্রিল মারা যান তিনি। অভ্যন্তরীণ রুটে সম্প্রসারণ ও বিমানের যাত্রী সুবিধা বেসরকারি খাতে বৃদ্ধি পেয়েছে। বেসরকারিভাবে পাইলট তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেন, এভিয়েশন খাতে বিশাল সম্ভাবনার দ্বার উন্মুক্ত হলো। ঢাকা বরিশাল রুটে ইউনাইটেড এয়ারওয়েজের উদ্বোধনী ফ্লাইটের যাত্রী হিসেবে তিনি সাংবাদিকদের একথা বলেন। বরিশাল প্রতিনিধি আজাদ আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা যখন নাজুক অবস্থায় তখন মাত্র 20 মিনিটে বরিশাল যাবার জন্য বেসরকারি খাতে বিমান রুট উদ্বোধন করলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান। ঢাকা বরিশাল রুটে জনপ্রতি 3000 টাকার ভাড়ায় ফ্লাইট চালু করে মন্ত্রী বলেন, বেসরকারি উদ্যোগে অভ্যন্তরীণ রুটের আরও সম্প্রসারণ ঘটানো হবে। আমাদের দেশে কিন্তু কানেক্টিভিটি বাড়ছে এবং ব্যবসা বাণিজ্য যাতায়াত বৃদ্ধির জন্য আভ্যন্তরীণ রুটে অন্যান্য যাতায়াত ব্যবস্থার সাথে বিমান পথে যাতায়াতের একটা বড় সম্ভাবনা আছে। ঢাকা থেকে বরিশালের যে সার্ভিসটা চালু হচ্ছে এটা খুব পপুলার হবে, জনপ্রিয় হবে এবং আমাদের ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, কুয়াকাটার যে পর্যটক সবকিছু মিলিয়ে ইনশাল্লাহ এটা খুব পপুলার হবে। দক্ষিণাঞ্চলের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহু আগেই তাদের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে। সে বরিশালের বন্ধ রুট বেসরকারি উদ্যোক্তারা চালু করতে এগিয়ে এসেছেন বলে জানালেন ইউনাইটেড এয়ারওয়েজের এমডি। সবগুলা ডোমেস্টিক এয়ারপোর্টে আমরা চালাচ্ছি এবং ডিসইউজ এয়ারফিল্ড যেগুলো ওগুলো আমি মন্ত্রী মহোদয়কে এবং সরকারের উচ্চ পর্যায়ে আমরা চিঠি দিয়েছি যাতে ওই ডিসইউজ এয়ারপোর্টগুলো খুলে দেওয়ার জন্য, যেমন লালমনিরহাট, ঠাকুরগাঁও, ঈশ্বরদী, কুমিল্লা, শমশেরনগর, ওগুলো ওপেন হয়ে গেলে আমরা অপারেট করব। বিমানমন্ত্রী উদ্বোধনী ফ্লাইটের যাত্রী হিসেবে সাংবাদিকদের জানান, যাত্রী সেবার বেসরকারি খাতের উদ্যোক্তারা আরও জোরালো ভূমিকা রাখবেন।
অভ্যন্তরীণ রুটে বিমানের যে সম্প্রসারণ হওয়ার কথা ছিল বাংলাদেশে সেটি অনেক পিছিয়ে পড়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক্ষেত্রে অনেক পিছিয়ে আছে, কিন্তু বেসরকারি উদ্যোগে বারবারই পদক্ষেপ নেওয়া হয়েছে অভ্যন্তরীণ রুটগুলিকে সমন্বয় করার জন্য। এক্ষেত্রে যাত্রী সাধারণ বিশেষভাবে উপকৃত হবেন বলে জানিয়েছেন এই বেসরকারি উদ্যোক্তারা। হাসান মাহমুদ, দিগন্ত টেলিভিশন, বরিশাল। চট্টগ্রামে আজকের মহাসমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে হেফাজতে ইসলামের নেতারা। নগরীর জমিয়াতুল ফারাম ময়দানে সমাবেশের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মাইনুদ্দিন রুহি। এই সমাবেশকে বাধাগ্রস্ত করতে প্রচার টিমের উপর হামলা সহ কয়েকদিন ধরে সরকার সমর্থকরা নানাভাবে চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, কোনো বাধাই এই সমাবেশকে প্রতিহত করতে পারবে না। এর আগে সমাবেশ সফলের আহ্বান জানিয়ে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদের মহাসমাবেশ হবেই চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ইসলামী চত্বরে। আমরা আশা করছি আমাদের মহাসমাবেশে 7 থেকে 10 লক্ষ মানুষের সমাবেশ হবে এবং এই সমাবেশের মাধ্যমে আমরা সরকারকে আবারও জানিয়ে দিতে চাই যে হেফাজতে ইসলামের ঘোষিত 13 দফা দাবি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পরমাণু কর্মসূচি নিয়ে সুইজারল্যান্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত ইরান, তবে প্রতিপক্ষের কাছে থেকে যৌক্তিক ও সুস্পষ্ট জবাবের প্রত্যাশা করছে দেশটি। পরমাণু বিষয়ক এক প্রতিনিধি এই কথা জানান। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সহকারী সচিব আলী বাকেরি ভিয়েনায় এনপিটির পর্যালোচনা সম্মেলনে 6 জাতিগোষ্ঠীর কাছে স্পষ্ট জবাব ও পরমাণু প্রশ্নে এনপিটি চুক্তি নীতিমালার আলোকে একটি সমাধান প্রত্যাশা করেন। গত 3 বছর ধরে আলোচনায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি আন্তরিকতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে বলে জানান তিনি। দীর্ঘদিন আলোচনা বন্ধ থাকার পর ফের সুইজারল্যান্ডের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিল ইরান। হারারেতে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে 6 উইকেটে 300 রান করেছে বাংলাদেশ। নাসির হোসেন 37 রানে এবং জিয়া রহমান অপরাজিত আছেন 8 রানে। 2 ওপেনার তামিম ও জহুরুল শুরুটা ভালোই করেন। দুজনে মিলে দলের খাতায় 44 রান যোগ করে আউট হন জহুরুল ইসলাম। তিনি করেন 24 রান। এরপর বেশি দূর যেতে পারেনি মোহাম্মদ আশরাফুল, মাত্র 4 রান করে আউট হন তিনি। তবে সাকিব আল হাসান 81 এবং অধিনায়ক মুশফিক 60 রান করে দলের ইনিংস সুসংহত করেন। ম্যাচ শুরুর আগে সাভারে ভবন ধসে নিহতদের স্মরণে দু দলের খেলোয়াড়রা 1 মিনিট নীরবতা পালন করেন। অষ্টম বাংলাদেশ গেমসে পুরুষ ভলিবলে স্বর্ণ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং মহিলা ভলিবলে স্বর্ণ জিতেছে আনসার ও ভিডিপি। ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তিতাস গ্যাসকে 3-0 সেটে হারিয়ে সাফল্য তুলে নেয় সেনাবাহিনীর তরুণরা। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে নৌবাহিনী। মেয়েদের ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিজেএমসিকে 3-2 সেটে হারিয়ে স্বর্ণ জিতে আনসারের মেয়েরা। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে রাজশাহী। এদিকে ফুটবলে ঝিনাইদহকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বরিশাল জেলা। খেলার প্রথমার্ধের 20 মিনিটে অরূপের গোলে এগিয়ে যায় ঝিনাইদহ। বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলে বরিশাল। এরই ধারাবাহিকতায় ফয়সাল 59 মিনিটে গোল করে সমতা আনেন। এরপর 68 মিনিটে আজাদ গোল করে ব্যবধান বাড়ান। বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে বরিশাল। অষ্টম বাংলাদেশ গেমসের চতুর্থ দিন শেষে পদকের লড়াইয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ আনসার। এ পর্যন্ত 50টি স্বর্ণ, 39টি রৌপ্য এবং 42টি ব্রোঞ্জ সহ মোট 131টি পদক নিয়ে শীর্ষে আছে তারা। এরপরই রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দিন শেষে তাদের অর্জন 36টি স্বর্ণ, 28টি রৌপ্য এবং 27টি ব্রোঞ্জ সহ মোট 91টি পদক। এদিকে 27টি স্বর্ণ, 20টি রৌপ্য এবং 14টি ব্রোঞ্জ সহ মোট 61টি পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সংবাদ শেষ করব, তার আগে আকিস সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। ভবন ধসের 2 দিন পরে উদ্ধার কাজ শেষ হয়নি, ধ্বংসস্তূপের নিচে আরো লাশ, জীবিতদের বাঁচার আকুতি। রানা প্লাজার মালিক আওয়ামী লীগের কেউ নয়, সংসদে প্রধানমন্ত্রী জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা। সাভারে দুর্ঘটনার স্থলে খালেদা জিয়া, আহতদের সহমর্মিতা, বিপর্যয় দুর্ঘটনা নয়, গণহত্যা দাবি বিএনপির। এবং
রানা প্লাজার মালিক ও গার্মেন্টস কর্তৃপক্ষকে 30 এপ্রিল হাইকোর্টে তলব। শেষ করছি সকালের সংবাদ। আল্লাহ হাফেজ।